CNN24 এর সমস্ত দর্শক শ্রোতাদের আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান নির্বাচনের মুখোমুখি। বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের দুই মাননীয় অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে এবং কিছুদিন আগে কংগ্রেসেরও প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছিল, এবং তারপর যে বর্তমান দলীয় অবস্থান সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আমাদের আজকের অতিথিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার সহ সভাপতি অপরাজিৎ চক্রবর্তী ঝলক এবং সাথে রয়েছেন কংগ্রেস নেতা সঞ্জীব রায় চিন্টু। চলুন আমরা প্রথমেই যে ব্যাপারটা জেনে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে আজকে যে ওনারা বলতে গেলে দলীয় নমিনেশনের প্রার্থিত্বের জন্য ওনারা আবেদন করেছিলেন, আজকে আমরা দেখতে পেলাম যে বরাকের তিনটা বিশেষ নির্বাচন কেন্দ্রের প্রার্থিত্বের মধ্যে একটা যেটা আস্থা ছিল সকলে যে ওনারা পাবেন, বিশেষ করে শিলচরের দীপায়ন চক্রবর্তী, ধলাইতে নিহারঞ্জন দাস এবং আমরা দেখতে পাচ্ছি উদারবন্দী মিহির কান্তি সহ এই তিনটা আসন আমরা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির একটা প্রত্যাশিত আসন। এরা তিনজনই বিধায়ক ছিলেন এবং আপনিও একজন বিধায়ক হিসাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তো এই যে অবস্থানটা বর্তমান, তাতে কি দলীয় কর্মী এবং নেতৃবৃন্দের মধ্যে কতটুকু আস্থার এসছে বা আগামীতে তার প্রতিফলন কতটুকু ঘটে? সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের দলের যে সিস্টেম যেটা রয়েছে সেই সিস্টেম অনুযায়ী এখানে সবাই দাবি করতে পারে, যারা চাকরিকর্তা রয়েছেন তারা মনোনয়নের দাবি করতে পারেন। যে আমাদের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেন আলটিমেটলি আমরা সবাই সেটাই মেনে নিন। সেই হিসেবে শিলচরের ক্ষেত্রেও বা উদারবন বা সবাই ক্ষেত্রে অনেকেই দাবিদার ছিলেন, কিন্তু দল একজনকে মনোনয়ন দিয়েছে। তো যাকে মনোনয়ন দিয়েছে এখন আমরা সবাই গেলে তাকে জেতানোর জন্য আমরা চেষ্টা করবো। এটাই আমাদের সংস্কার ভারতীয় জনতা পার্টি বা আগস্ট আমরা বলতে পারি। আমরা জানতে চাইবো যে শিলচরের জন্য প্রার্থী ডক্টর রাজদীপ রায়, তিনি প্রাক্তন সাংসদ এবং এবার বিধায়ক হিসেবে উনি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন লড়াইয়ের জন্য। তো এই যে ব্যাপারটা শিলচরে আপনাদের আগামীতে এটা জয়ের কত সম্ভাবনা এবং কি কি ইস্যু হবে এই নির্বাচনের ক্ষেত্রে? দেখুন, নির্বাচনে আমাদের একটাই লক্ষ্য বিকশিত ভারত। মাননীয় মোদীজির যেটা স্বপ্ন 2047 পর্যন্ত বিকশিত ভারতের স্বপ্ন। আমাদের আসামের মুখ্যমন্ত্রীর একটাই স্বপ্ন হচ্ছে যে আসাম যেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে অন্যতম স্থান দখল করতে পারে, এরপর আসাম হতে পারে। সেই দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন এবং সেই দিকেই যে উন্নয়নের যে কাজ শুরু হয়েছে সেটাকে আগামী দিনে এই নির্বাচনের পর আবার সেই উন্নয়নের ধারা যেটা ছিল সেটাকে আবার কন্টিনিউ করা হবে। আমি সঞ্জীব রায় আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি তো এবার একটা প্রার্থিত্বের জন্য দাবিদার ছিলেন এবং সেখানে ডক্টর অমিত কালোয়ারকে, যারা ইঞ্জিনিয়ার বলতে গেলে এবার অত্যন্ত নবীন একজন প্রার্থী, এবং তারপর সেখানে এবার কিশোর নাথকে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, যিনি প্রাক্তন বিধায়ক। তো সেখানে কতটুকু লড়াইয়ের সম্ভাবনা আপনি মনে করেন? দেখুন, যেভাবে ডেলিমিটেশনের পরে যে ভোটিং প্যাটার্নটা সৃষ্টি হয়েছে বরখলাতে, নতুন বরখলাতে, সেই ভোটিং প্যাটার্ন দিয়ে আমরা মনে করি একটা হাড্ডাহাড্ডি খেলা হবে। ক্যান্ডিডেটটা সেকেন্ডারি হয়ে গেছে। এখানে ভোটাররা প্রস্তুত ছিল, কারণ কংগ্রেসের একটা যে স্ট্যাটাস ছিল সেখানে, এখানে মাইনরিটি ভোট, টি গার্ডেন ভোট, ট্রাইবাল ভোট নিয়ে, হিন্দু বাঙালি ভোট নিয়ে আমরা ধরেছিলাম যে যেই প্রার্থী হবে এখানে হাড্ডাহাড্ডি খেলা হবে, হার জিত খুব কম মার্জিনেই হবে। সাথে কিশোরনাথ বাবু আবার ফিরে এসেছেন, যেহেতু ওনাকে আবার নমিনেট করা হয়েছে বিজেপি থেকে। আমার মনে হয় এটা ডাইরেক্ট কন্টেস্ট হবে। আর আমরা শুনতে পেরেছি এখানে একজন নির্দলীয় প্রার্থীও থাকবেন, উনি প্রত্যাশী ছিলেন কংগ্রেস থেকে, জহিরুল ইসলাম জুয়েল। তো উনি একটি ভোটে থাবা বসাবেন, আর ওনার একটা পরিচিতি আছে বা গ্রহণযোগ্যতা আছে। উনি বিগত দিনে জেলা পরিষদও ছিলেন। হয়তো প্রত্যাশী হওয়ার পরে টিকিট না পাওয়ার পরে একটু বিক্ষুব্ধ হয়ে বা দুঃখ পেয়ে উনি প্রতিযোগিতা করবেন। আমার মনে হয় ট্রায়াঙ্গুলার ফাইট হবে, আর ডাইরেক্ট ফাইটটা হবে বিজেপি কংগ্রেসের মধ্যে, এবং আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ টিকিট নমিনেশন দেওয়ার আগে কংগ্রেসের যে ফিল্ডটা তৈরি হয়েছিল, এখানে একটা ভালো সংখ্যক ভোটার কংগ্রেসের পক্ষে ছিলেন, যেই ক্যান্ডিডেট হোক, এবং আমরা এটাও দেখেছি আবার একটা ভালো সংখ্যক ভোটার বিজেপির পক্ষেও আছে। তা আমার মনে হয় পুরোনো বরখলা নতুন বরখলা আমরা মিলিয়ে নেই, তা আগামী দিনে একটা টক্কর হবে, কাটিকি টক্কর বলতে পারি আমরা, সেটা বরখলাতে হবে এবং মার্জিনটাও খুব কম হবে। তবে আমরা আশাবাদী যে বিগত
দিনের যে অভিজ্ঞতা ভোটারের বা যেভাবে যে আশাগুলো নিয়ে বা যে প্রমিস নিয়ে বিজেপি এসেছিল বিগত 5 বছর আগে, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা ভোটাররা ডিসাইড করবে, এবং সেই ইমপ্লিমেন্ট হওয়া এবং না হওয়ার উপরেই আমাদের আগামীতে বরখলা রেজাল্টটা আমরা দেখতে পারবো। আমি অপরাজিৎ বাবু, ঝলক বাবুকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যিক নেতৃত্ব, এবার দেখা গেছে যে বিজেপির একটা নৈতিক আদর্শের উপরে ভিত্তি করে তৈরি করা একটা দল, সেখানে অনেক ক্ষেত্রে অনেক কংগ্রেসীরা এবার যোগদান করছেন এবং তারা সরাসরি স্বল্প সময়ের মধ্যেই যোগদান করার কয়েকদিনের মধ্যে ওরা প্রার্থিত্বের জন্য দাবিদার হয়েছেন এবং অনেক ক্ষেত্রে টিকিটও দেওয়া হয়েছে ওনাদেরকে। এবার বিশেষ করে আমি বলতে চাইবো যে প্রদ্যোৎ বর্ধনে যিনি দিশপুর কেন্দ্রের প্রার্থীত্বের জন্য উনি হয়তো লড়াই করবেন, অতীন বড়ার জায়গাটা সেখানে ওনাকে দেওয়া হচ্ছে। এই যে একটা ব্যাপার যে হঠাৎ করে কিছু প্রার্থিত্ব ঘোষণা করা এবং সেখানে পুরনো যারা বিজেপির প্রকৃত কর্মনিষ্ঠ কর্মী যারা, তাদেরকে একটা ডিপ্রাইভিং ব্যাপারটাকে দলীয় স্তরে প্রভাব বিস্তার করতে পারে না, সেরকম হবে না, ইমপ্লিমেন্ট হবে না, কারণ আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছে সব নিঃস্বাদ এবং ভীষণ সবার ক্লিয়ার রয়েছে। আমাদের আসামের সরকার বানাতে হলে সরকার গড়ার জন্য যা যা প্রয়োজন সেই সবগুলোই রাস্তা আমরা নেব। এবং এখানে কিছু কিছু জায়গায় কংগ্রেস থেকে যারা এসছেন তাদেরকেও টিকিট দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদেরকে সিট দিতে হবে, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক ইকুয়েশন, অনেক ক্যালকুলেশন যে হাইকমান্ড আমাদের উপরে যারা ম্যাচের, তারা এই বিষয়গুলো খুব ভালো করে ক্যালকুলেট করে তারপর সিদ্ধান্ত নেয়। অনেক জায়গায় অনেক ইকুয়েশন ক্যালকুলেশন খুব থাকে, যারা অনেক অন্য দল থেকে আসেন তাদেরকেও একটা জায়গা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা দলীয় কর্মী যারা রয়েছে বা পুরনো কর্মী যারা রয়েছে, তারাও সেটাকে সেইভাবেই গ্রহণ করে নেয়, যেহেতু দলকে আমাদের প্রাধান্য দিয়ে থাকে। এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর উপরে দলের কার্যকর্তা সকলেরই একটা বিশ্বাস পেয়েছে যে ওনারা যে পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন সেটা দলের ভালোর জন্য হবে বা দেশের বা সমাজের কামের জন্য হবে, এই ধরনের একটা বিশ্বাস রয়েছে কার্যকর্তার মধ্যে। সেই জন্য আমরা সেটা আলটিমেটলি আমাদের কার্যকর্তা যারা দীর্ঘদিন সাথে কাজ করে যাচ্ছেন, অনেকে টিকিটের দাবিও করে থাকে, কিন্তু দলের হাইকমান্ড একবার সিদ্ধান্ত নেওয়ার পর আমরা অনেকেই মেনে নিয়েছি সেই হিসেবে। আমরা আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো যে শিলচরের যে ব্যাপারটা, আমরা শিলচরে মূলত দেখেছি যে এবার ফ্লাইওভারের জন্য প্রধানমন্ত্রী স্বয়ং শিলান্যাস করে গেছেন এবং আগামীতে বেশ কয়েকটি বড় বৃহৎ প্রকল্প রয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে। এবং এই যে একটা উদ্যোগ যেটা বিগত দিন আমরা দেখেছি কি ভালোভাবেই উদ্যোগটা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, এবার রাজদীপ রায়ের প্রার্থিত্ব পাওয়া এবং দীপায়ন চক্রবর্তী পাওয়ার পেছনে কি আপনি মনে করেন যে বিগত 3-5 বছরে একটা উন্নয়ন যেটা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জনগণ একটু নিরাশ ছিল শিলচর? ঠিক সেরকম নয়, উন্নয়নমূলক কাজ তো শিলচরে অনেকটাই রয়েছে বিগত 5 বছরে। আমরা বলবো যে টাকা আসাম সরকার দিয়েছে এবং যে ধরনের উন্নয়নমূলক কাজ শিলচর বিধানসভায় হয়েছে সেটা হচ্ছে না। এবং এই উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে এবার যাকে দল কাজটি করেছে উনি সেই কাজটি আরো পরামর্শ করবেন, এই ধরনের আশা রেখে ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু বিগত দিনে যিনি শিলচরের বিধায়ক ছিলেন দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনিও দিনরাত পরিশ্রম করে শিলচরের মানুষের কাজ করার চেষ্টা করেছেন এবং একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এটা বাস্তব সত্য। আমি একটা ব্যাপারে সঞ্জীব বাবুকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনিও তো নমিনেশন দাখিল করেছিলেন, প্রার্থিত্বের দাবিদার ছিলেন, সেখানে আপনিও প্রার্থিত্বের বঞ্চিত হয়েছেন। মূলভার শিলচরের ক্ষেত্রে আপনার ব্যাপারটা আমি জানতে চাই, যেহেতু আপনি শিলচর অবস্থান করেন, শিলচরের উন্নয়নের ক্ষেত্রে বিগত দিনে কতটুকু জনমনে একটা ছিল, আশা ছিল বা যেটা হয়নি বলে মনে করে? বিশেষ করে একটা বর্ষণ, ক্ষুদ্র ভারী বর্ষণে শিলচরে একটা মিনি ফ্লাড হওয়া, রাস্তার ট্রাফিক সমস্যা, বিশেষ করে এই সমস্যাগুলোর ব্যাপারে। এটা তো আমরা আগে থেকে জানি, শিলচর শহরে 2 দিন বৃষ্টি পড়লে শিলচর ফ্লাড হয়ে যায়, সেকশন গুয়াহাটিতেও দেখেছি আমরা। ব্যাপারটা হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শিলচরবাসী বিগত দিনে ভোট দিয়েছিলেন, ঠিক আছে, এই আশা আকাঙ্ক্ষা হয়তো পুরো হয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় উনি একটা বুকলেট জারি করেছেন, পাবলিশ করেছেন যে উনি কি কাজ করেছেন। এটা প্রশংসনীয় উদ্যোগ ছিল, কিন্তু একটা বিধায়ক নিজের 5 বছরের কর্মকাণ্ড প্লেস করা একটা প্রশংসনীয় উদ্যোগ। তবে আমার মনে হয় ওনার হাইকমান্ডের কাছে কোনো একটা খামতি ছিল,
ওরা হয়তো বুঝতে পেরেছে যে আশা অনুরূপ কানুন করতে পারেনি বলে টিকিটটা দেওয়া হয়নি। আর শিলচরবাসী হিসাবে আমরা দেখলাম যে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিগত দিনে শিলচর ডেভেলপমেন্টের জন্য আর কি। এরপরে যেহেতু আমরা দেখলাম একটা ফেইলার গভর্নমেন্ট অফ আসামের, মুখ্যমন্ত্রী ফেইলার বলবো এটা আমি, যে কর্পোরেশন নির্বাচনটা প্রায় 7 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। 7 বছর কর্পোরেশন পিছিয়ে দেওয়া মানে একটা শহরকে 100 বছর পিছিয়ে দেওয়া। আমার মনে হয় এই কর্পোরেশন নির্বাচন না করিয়ে শিলচরবাসীর পক্ষে একটা মানে হয়েছে, একটা অন্যায় বিচার করা হয়েছে। এবং শিলচরবাসী যে ভোগান্তির শিকার হয়েছেন বর্তমানে, সেটা যদি আজকে 5-7 বছর আগে যদি কর্পোরেশন হয়ে যেত, তাহলে ন্যাচারালি এই ফ্লাডের যে প্রবলেমটা, এই যে মিনি ফ্লাড গুলো হয়ে যায়, প্লাস স্ট্যাগনেন্ট ওয়াটারের প্রবলেম, ড্রেনেজের প্রবলেম, এটা হয়তো কর্পোরেশনের মাধ্যমে অনেক কাজ হয়ে যেত, আজকে আমরা অনেক সুফল পেয়ে যেতাম। কর্পোরেশনটা না হওয়ায় এটার পরিণাম বা রেজাল্ট বিজেপি পাবে। শিলচরবাসী প্রস্তুত আছেন। এই যে শিলচরবাসীর প্রতি যে অনীহা দেখিয়েছে আসাম সরকার, বা যে বঞ্চনা, যেটা ইগনোরেন্স দেখিয়েছে, এটার বিরুদ্ধেই শিলচরবাসীরা ভোট করবেন। দেখবেন আপনারা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ হয়তো কংগ্রেস জয়ী হবে। গৌরব গভীর নেতৃত্বের কথা আপনারা প্রায় বলেন। আমরা সব একটা ব্যাপার আপনাকে জানতে চাইবো যে অতি সম্প্রতি আমরা দেখেছি কংগ্রেসের 2 হেভিওয়েট নেতা প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরা, ওরা বেরিয়ে এসছে কংগ্রেস থেকে, এবং ওনাদের কংগ্রেস পদত্যাগ এবং কংগ্রেসের এই যে একটা ধস, এই সম্পর্কে সমস্ত জনমানসে একটা অনাস্থা এসছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে, বিজেপির কথা বলছি আমি, যা কংগ্রেসের কোনো লিডার বিজেপি যাওয়ার আগে ওদেরকে সমষ্টি ডিক্লেয়ার করে দেওয়া হয়, এবং বিজেপিতে যারা প্রতিশ্রুতির বিরুদ্ধে লড়াই করছেন, ওরা হয়তো লড়াই করেও টিকিট পাচ্ছেন না। কংগ্রেস থেকে আমি আজকে সকালে একটা লিস্ট আমি দেখেছি, 56 জন টপ লেভেলের কংগ্রেস লিডার। এখান থেকে আমরা বর্তমান মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পীযূষ, জয়ন্ত মল্ল বড়ুয়া, তারপরে ভুবনেশ্বর কলিতা থেকে আরম্ভ করে ভূপেন বরা, প্রদীপ বরদলৈ, এবং 56 জন লিডার আছে যারা এখন গিয়ে বিজেপিতে লিড করছে ওরা। এবং আপনি তালিকাটা দেখবেন, আমার মনে হয় 30% টিকিট তো কংগ্রেসকেই দেওয়া হয়েছে। কংগ্রেস ছেড়ে বিজেপি থেকে নেতৃত্ব দিচ্ছেন, এটা কেন হলো? না, আমি বলছি কংগ্রেস ছেড়ে বিজেপি থেকে নেতৃত্ব দিচ্ছেন না। আমার মনে হয় আজকে দেখুন, যখনই কেউ কংগ্রেস থেকে বের হয়ে যাচ্ছে, নেক্সট লিডারশিপ তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ভ্যাকুম হচ্ছে না এখানে। কিন্তু আমার মনে হয় বিজেপিতে ভ্যাকুম আছে বলে একটার পরে একটা করে 56 জনকে নিয়ে হয়েছে, এখনো শান্তিতে নেই। প্রদ্যুৎ বরদলৈ মহাশয় গতকালকে হয়তো 10টার সময় জয়েনিং করেছেন, 12টার সময় ডিক্লেয়ার হয়ে গেছে টিকিট উনার। এভাবে যদি কংগ্রেসকে নিয়ে গিয়ে এত ইজি ওয়েতে টিকিট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যারা প্রকৃত বিজেপি আছেন, যারা আজকে সংগঠনের জন্য যুদ্ধ লড়াই করে আজকে রক্ত ঘাম ঝরিয়ে বিজেপিকে আজকে এই জায়গায় পৌঁছেছেন, ওদের সাথে অন্যায় হচ্ছে। এবং আমার মনে হয় স্টিল বিজেপি অনেক কংগ্রেসের দিকে তাকিয়ে আছে, যাকে নিয়ে হয়তো ভ্যাকুমটা পুরো হবে। অরিজিনালি বিজেপির মধ্যে লিডার নেই নেতৃত্ব দেওয়ার, সরকারে হোক বা দলে হোক, সেজন্য কংগ্রেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে আজকে 2-3 বছর থেকে বারবার বলা হয়েছিল আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, যে আমাদের মধ্যে কিছু বিজেপির লোকরা আছে, এবং সেটা ভূপেন বরাজি যাওয়ার পরে এটা প্রমাণ হলো। এবং মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে ভূপেন বরা আমার মানুষ ছিলেন, আমার সব খবর উনি দিতেন আমাকে। তো এরকম লোক যদি চলে যায়, আমাদের ভ্যাকুম ক্রিয়েট হয়। আমার মনে হয় আমরা স্বচ্ছ হচ্ছি এবং অ্যাক্টিভলি আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আবার নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো। রকিবুল হোসেন, তাকে কতটুকু গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে, যে জনগণের উনাকে এই মুহূর্তে দেখছেন যে একটা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন ফোরফ্রন্ট থেকে, এবং গৌরব গগৈর প্রতি অনাস্থা সর্বস্ত দেখা যাচ্ছে? এই ব্যাপারটা আমরা পরে জানবো আপনার কাছ থেকে। আমি প্রদীপ বাবুর কাছে যাবো, যে এই মুহূর্তে আপনি নিজে একজন প্রার্থিত্বের দাবিদার ছিলেন এবার, এবং সেটা বঞ্চিত হতে আপনার কি অভিমত? সেটা কি আপনার মনে আঘাত লেগেছে? সেটা আঘাত ঠিক বলবো না, আমি এটাকে প্রতিদিন নেবো। হয়তো আমার কাজে, আমার তপস্যার নেতৃত্বে রয়েছে, আমার হাইকমান্ডের উপর এবং দলের উপর ভরসা রয়েছে। আগামী দিনে আমার সেই কাজ বা আমার যে পরিশ্রম, সেটা আমি আরো অনেক বেশি করবো। আমার তপস্যা যাতে আগামী দিনে সার্থক হয়, সেটার জন্য চেষ্টা করবো, যাতে হাইকমান্ড আমার উপর আস্থা রাখে। আমি একটা ব্যাপার জানতে চাইবো, এই যে রাজ্যিক স্তরে যে একটা কংগ্রেসের অবস্থান চারিদিকে ধস, এছাড়াও এই যে বর্তমান ট্রেন্ডে দেখা যাচ্ছে যে কোথাও একটা খুব একটা, যে আপনাদের কি মনে হয় যে এবার কতটা সিট পেতে পারে কংগ্রেস? আমরা তো যে টার্গেট নিয়ে যাচ্ছি, আমাদের এই প্রেক্ষাপট এভাবে তৈরি হয়েছে যে আমরা সরকার বানাবার ক্ষেত্রেই প্রস্তুতি নিচ্ছি আমরা। আর শুধু কংগ্রেস নয়, আপনি দেখুন আজকে যখন বিজেপি লিস্টটা ডিক্লেয়ার হয়েছে, বিভিন্ন জায়গাতে বিজেপিতে বিক্ষোভ হচ্ছে, অনেক কুশপুত্রিকা দাও করা হচ্ছে, বিজেপি অফিস ভাঙা হচ্ছে, যেমন কংগ্রেসের হচ্ছে, বিজেপিরও হয়েছে। এটা মানে ইলেকশনের আগে প্রায় আমরা এটা দেখে থাকি, যেটা এবারে কোনো ব্যতিক্রম ছিল না, এবার হয়েছে।
আমার মনে হয় যে আমাদের টার্গেটটা গৌরবের নেতৃত্বে, সেটাই হাইকমান্ড যে গৌরবকে মুখ্যমন্ত্রীর যে ফেস রেখেছে এবং উনাকে সভাপতি বানিয়ে একটা মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে আসামে, এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এবং সর্বসম্মতিক্রমে উনাকে সামনে রেখেই কংগ্রেস এগিয়ে যাচ্ছে এবং সরকার বানাবার যে স্বপ্নটা উনার নেতৃত্বেই দিচ্ছে। তবে আপনি রকিবুল হোসেনের ব্যাপারটা বলেছেন, আজকে থেকে উনিও প্রায় 30-32 বছর থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশেষ করে মাইনরিটির লিডার হিসেবে নিজেকে উনি প্রতিষ্ঠিত করেছেন। আজকের ডেটে আসামে যে মাইনরিটির ফেস উনি রকিবুল হোসেন মহাশয় আছেন। আর যারা চলে যাচ্ছেন ওদের একটা বাহানা থাকেই, ওই বাহানার যে ব্যাপারটা ও রকিবুল হোসেনের উপরেই রাখা হচ্ছে। আমার মনে হয় না এরকম কিছু একটা আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন ওরা কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, যার জন্য বিগত দিনে কংগ্রেস সরকারে ছিল। আজকেও আমি ওয়েল করছি একটা মেজর অপোজিশন হিসাবে যে আমরা আবার 22 বছর পরে আমরা সরকারে আসবো। তো আমার মনে হয় পার্টির সব দিকে কিছু গাফিলতি থাকে, আমাদের হোক বা বিজেপি হোক। যেহেতু আজকে আপনি একটু আগে প্রশ্ন করেছেন বৈঠকের ব্যাপারে, যে আমরা দেখুন 35 ইয়ার্স থেকে কংগ্রেস করে যাচ্ছি, আমরা ঘাম ঝরাচ্ছি, রক্ত ঝরাচ্ছি পার্টির জন্য, আমরা কোনো কিছু পাওয়ার জন্য করছি না। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদেরও মান অভিমান আছে। যদি 35 বছর পার্টি করার পরে যদি কোনো টিকিট থেকে বঞ্চিত হয়, কেন বঞ্চিত হয়েছে আমরা আজ অব্দি কিছু জানিনি, আমাদের কাছে কোনো কনভে করা হয়নি, আমি কেন পাইনি। তবে 4 মাস 5 মাস আগে এসে যদি আজকে টিকিট নিয়ে চলে যায়, আমি যেভাবে বললাম প্রদ্যুৎ যাওয়ার পরেই পেয়ে গেছেন, এটা বিজেপির ওয়ার্কারের জন্য কিন্তু এটা অশুভ সংকেত। এবং আমাদের এখানে 5 মাস আগে এসে টিকিট নিয়ে নির্বাচন লড়া, 25 বছর এক্সপিরিয়েন্স বা বর্তমান এমএলএকে বঞ্চিত করা, সেটাও কিন্তু আমাদের জন্য বিটার এক্সপিরিয়েন্স। এটা তাই আমার মনে হয় এরকম হওয়া উচিত না। যে কোনো পার্টি হোক, যারা গ্রাসরুট ওয়ার্কার, যারা দলের জন্য রক্ত ঝরাচ্ছে, ঘাম ঝরাচ্ছে, ওদেরকে প্রাধান্য দেওয়া, প্রিফারেন্স দেওয়া এবং দলের কর্তব্য হওয়া দরকার। এমন নয় শুধু ওরা কাজই করবে আর বাকিরা আসেন প্যারাসুট দিয়ে আসে টিকিট নিয়ে যাবে, এটা হওয়া উচিত না। লক্ষ্মীপুরে হেভিওয়েট মন্ত্রী কৌশিক রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন শান্তি সিং। আপনি কি মনে করেন যে একজন হেভিওয়েট মন্ত্রীর বিপক্ষে যে প্রতিদ্বন্দ্বিতা নাম শান্তি সিং এর গ্রহণযোগ্যতা কতটুকু সেখানে? এবং এটাতে টিএমসি সবাই বলছে যে এটা এই কেন্দ্রের ইয়েটা বলতে গেলে প্রার্থিত্বের ইয়েটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, হেভিওয়েট বলে শব্দ এটা আমরা ব্যবহার করি, পলিটিক্সে হেভিওয়েট বলে কিছু নেই। আজকে যে লক্ষ্মীপুর একসময় কংগ্রেসের দুর্গ ছিল, আমরা সেখানে দেখেছি দীনেশ প্রসাদ গোয়ালাজি, প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালাজি কিভাবে নেতৃত্ব দিয়েছেন। এর পরবর্তীতে রাজদীপ গোয়ালা বাই ইলেকশন জিতেছেন, এরপরে জিতেছেন উনি। এটা কংগ্রেসের দুর্গ ছিল, আজকে ভোটাররা সেম ভোটার হয়ে গেছে, আজকে কিন্তু সেটা বিজেপি দুর্গ হয়ে গেছে। তাহলে নেতা বানানো, নেতাকে হেভিওয়েট নেতা বানানো বা বিখ্যাত নেতা বানানো, এটা গুরুদায়িত্ব জনতা জনার্দনের। কংগ্রেস হাইকমান্ড যখন শান্তি কুমার সিংকে দিয়েছে, অনেক ক্যালকুলেশন করে দিয়েছে, ভোটিং প্যাটার্ন দেখে বা যেভাবে জিওগ্রাফিক্যাল লোকেশন চেঞ্জ হয়েছে, এবার কিছু বাগান কাটানো হয়েছে, কিছু এরিয়া ঢুকানো হয়েছে, সেদিকে দেখে ভোট প্রার্থী ঠিক করা হয়েছে। তো আমার মনে হয় শেষ বিচারটা জনতা জনার্দন করবেন এবং আমার মনে হয় একটা ভালো খেলা হবে লক্ষ্মীপুরে। যদিও আমরা পত্রপত্রিকা দেখেছি বা আপনাদের মধ্যে শুনেছি একটা ওয়াক ওভার হবে না, শেষ দিন পর্যন্ত লড়াই হবে এবং শান্তি কুমার সিং প্রকৃত কংগ্রেস কর্মী হিসাবে সেখানে মাঠে লড়াই করবেন। আমি একটু শিশুপাতে ডিফার করতে এখানে এমনি এই আগে একটা কথা বলেছিলেন কংগ্রেসের বিজেপিতে যে আসছেন, বলেছেন। আমি বলবো যে কংগ্রেসের যারা লিডার বিজেপিতে আসছেন, তারা কংগ্রেসের নেতৃত্বের উপরে বর্তমানে ভরসা রাখতে পারছেন না। কেন রাখতে পারছেন না? কংগ্রেস বর্তমানে মুসলিম লীগের ব্রিফিং হয়ে কাজ করতে, এখানে পুরো হিন্দু নেতৃত্ব কথা বললে সেই কথা কোনো গুরুত্ব থাকছে না। বড় গগৈ মহাশয়, রতুল সাহেব যেভাবে বলছেন ঠিক সেভাবেই কাজ করে চলেছেন। কিছুদিন আগে ওনার উপরও সেই এলিগেশন এসেছে যে উনি পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তান থেকে কি ডাইরেকশন নিয়ে এসছেন, আবার উনি দেখা যাচ্ছে রতুল সাহেবের নেতৃত্বে পুরা ডাইরেকশনে চলতে। এতে গিয়ে কংগ্রেসের ভিতরে যারা রয়েছেন তারা নিজেরাও কনফিউজ হয়েছেন। হিন্দু, বিশেষ করে আমি কংগ্রেসের যারা হিন্দু লিডার বলবো, তারা অ্যাকচুয়ালি কনফিউজ রয়েছেন। সেই জন্য তারা কংগ্রেসের আসামের যে নেতৃত্ব বা দিল্লিতে যারা নেতৃত্ব রয়েছে তাদের উপরে আর ভরসা রাখতে পারছে না। সেই জন্য তারা ধীরে ধীরে বিজেপির দিকে সুইং করছে। ব্যাপারটা এরকম। ব্যাপার আমি আপনার কাছে জানতে চাইবো গৌরববাবুর কাছে যে এই মুহূর্তে ঘোষিত প্রার্থীস্ট যেগুলো আপনারা পেয়েছেন হাতে, বিশেষ করে বরাক উপত্যকাতে 10টি কেন্দ্রে বিজেপির প্রার্থী 3টি সিএজিপি কে দেওয়া। আমি জানতে চাইব এখানে বরাক উপত্যকাতে 13টি আসনের মধ্যে কতটুকু আশা রয়েছে, কতটা আছেন? আমি যেহেতু কাছাড় জেলার দায়িত্বে রয়েছে, কাছাড় জেলা সবচেয়ে বড় বলছে না। তো কাছাড় জেলার যে 7টি আসন রয়েছে, 7টি স্টার সিটেই
বিজেপি এবং অ্যালায়েন্স জিতবে। 6টিতে বিজেপি ডাইরেক্ট জিতল এবং সোনাইয়ে আমাদের যে যিনি অ্যালায়েন্স পার্টনার রয়েছে উনি এবার বিপুল ভোটে জিতবেন। তো আমরা কাছাড় জেলায় আমি বলবো যে আমার দীর্ঘদিন থেকে কাজ করার যেটা অভিজ্ঞতা সেটা থেকে বলতে পারি কাছাড় জেলায় এবার ক্লিন সুইপ হবে বিজেপি এবং ওখানে কংগ্রেস দাঁড়ানোর কোনো সুযোগ বা জায়গা আছে বলে আমার মনে হয় না। রাদার দেন মানে কাছাড় জেলা আপনি যেটা বরাকের কথা বললেন, তো রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বরাক উপত্যকাতে যে 13টা সিট রয়েছে সেই 13টা সিটের মধ্যে বিজেপি 10টাতেই জিতবে এবং 3টা আমাদের রয়েছে অ্যালায়েন্স পার্টনার। তো সেখানে সেই 3টাও আমাদের অ্যালায়েন্সের পার্টনারই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি কোনো ক্ষেত্রে হয় একটা সিট হয়তো এদিক সেদিক করে হতে পারে, বাট এবার আমার মনে হয় সিট পুরো বরাকগুলি দিয়ে আমরা ক্লিন সুইপ করবো। আরেকটা ব্যাপার আমি জানতে চাইবো যে নিহার কান্তি দাস প্রার্থীর দাবিদার ছিলেন, টিকিট না পেয়ে উনি বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। এছাড়া নীলকান্তি সভার অবস্থান এবং দীপায়ন চক্রবর্তী টিকিট না পাওয়াটা এটা কি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? না, দলের হাইকমান্ড যখন টিকিট যাদেরকে দিয়েছেন ওই ঠিকঠাক আমরা পেলে দিয়েছে। আর নিহারদার কথা আপনি বলেছেন স্যার, ওনার হয়তো রাগ দুঃখ একটা সেন্টিমেন্ট আছে, যেটা আমার ধারণা আগামী 2 দিনের মধ্যে আমাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন ওনারা নিহারদার সাথে কথা বলবেন এবং আমার দৃঢ় বিশ্বাস নিহারদা তার অবস্থা পরিবর্তন করে প্রদেশের নীতি সঙ্গে আমার কাজ করবেন। কারণ বিগত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম দেখুন বাই ইলেকশনে নিহারদা টিকিট পেয়েছিলেন, তখন আমাদের তিনি আরেকজন দাবিদার ছিলেন উনিও দাবিদার, তিনিও নির্দলীয় প্রতিযোগিতা করার জন্য দলের নেতা নিয়েছিলেন, কিন্তু দলের হাইকমান্ডের নির্দেশ হয়ে শেষ পর্যন্ত তার উপরে উপদেশ। আমার ধারণা যে নিহার দাসও দীর্ঘদিনের আমাদের দলের সৈনিক হিসেবে কাজ করেছেন, এবারও উনি হয়তো আগের কথায় সে কথা বলেছে, কিন্তু দলের নেতৃত্ব যখন ওনাকে কাছে কথা বলিয়ে তখন নিহার দেওয়া তার অবস্থান থেকে সরে আসছে এবং আমাদের প্রার্থীকে তৈরি করার জন্য ভূমিকা পাবেন। কংগ্রেস নেতা সঞ্জীববাবু বললেন যে ওনারা সরকার গঠন করবেন। আপনি একজন বরিষ্ঠ নেতা, আমি জানতে চাইবো আবার কি বিজেপি তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলছে? বিজেপি তৃতীয়বার সরকার গঠন করবে সেটা 100% 200% করে। আমাদের যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে বা কিছুদিন আগে যেটা চিন্তা চালানো হবে কংগ্রেস ডাবল ডিজিটে যেতে পারবে কিনা। আসামে যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেভাবে আজকে শুরু হয়েছে, গতকালকে শুরু হয়েছে, আগামী দিনে আরো 20-30 লিডার যারা কংগ্রেসের বর্তমানে রয়েছেন, বিশেষ করে হিন্দু নেতৃত্ব যারা রয়েছে বিজেপির তো ভোটই এখনো আছে, তারা আগামী দিনে সেই জায়গাটা থেকে সরে আসবেন এবং কংগ্রেস এবার আমার মনে হয় ডাবল ডিজিটে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তাদের সঙ্গে। আমি একটু অ্যাড করছি। ব্যাপারটা হচ্ছে আমি বলছি যে উনি বলছেন যে কংগ্রেস হয়তো মুসলিম লীগ হয়ে গেছে, আমাদের কংগ্রেস মুসলিম লীগ হয়নি। আমরা স্বাধীনতার পর থেকে যে এথিক্স আইডিওলজি যাচ্ছি আজও সেখানে আছি। আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক ভাষা গোষ্ঠীকে আমরা নেতৃত্বে আনি। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন গৌরব গগৈজি, রিপুন বোরাজি, আপনার কি বলে দেবব্রত শইকিয়াজি, সবাই আজকে নেতৃত্ব দিচ্ছেন। বিগত দিনে দিয়েছিলেন ভূপেন বোরাজি, প্রদ্যুৎ বরদলৈজি, ওরা আজকে চলে গেছেন। এখানে কাউকে প্রাধান্য দেওয়া বা না এটা না, আমরা প্রত্যেক ধর্মের লিডারকে আমরা এগিয়ে আনি, প্রত্যেক ভাষা গোষ্ঠী এগিয়ে আনি। তো একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে বিজেপি যার সাথে অ্যালায়েন্স করে ওকে ধ্বংস করবে। আজকে এজিপিকে ওরা মুসলিম লীগ বানিয়ে দিয়েছে। যে এজিপি জাতীয়বাদের স্লোগান দিয়ে আসামে এসেছিল আসাম আন্দোলন থেকে, আজকে সেই বিজেপিকে একটা কার্ড রুমে ঢুকিয়ে দিয়েছে এবং আজকে ডেটে বিজেপির বানানো একটা মুসলিম লীগ হচ্ছে এজিপি দল। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং সেম কথা হচ্ছে যে আর উনি বলেছেন যে আরো 30-25 জন রেডি আছেন, মানে 56 জন যাওয়ার পরে ওদের রেটুম পুরা হচ্ছে না, নেতৃত্ব দেওয়ার লোক নেই ওদেরকে। আজকে খালি হিন্দুত্ব ঠেকাদারি কথা বলা হয়, নেতৃত্ব দেওয়ার লোক নেই। আজও কংগ্রেস থেকে নিয়ে গিয়ে নেতৃত্ব দেওয়ানো হচ্ছে। একটা কথা আমি বলে দিই, এটা ইতিহাস সাক্ষী থাকবে, যেদিন ভূপেন বোরাজি ডিক্লেয়ার করে উনি রিজাইন করবেন, আসামের ইতিহাসে হয়নি, এটা একটা কলঙ্ক অধ্যায় হয়েছে। মুখ্যমন্ত্রী গিয়ে ভূপেন বোরাজির বাড়িতে বসে রেড কার্পেট দিয়ে ওনাকে নিয়ে এসেছেন। আপনি জীবনে শুনেছেন যে মুখ্যমন্ত্রী গিয়ে অপোজিশন পার্টির লিডারকে নিজের পার্টিতে আনার জন্য কাগজে বিরতি করছেন, প্রেস মিটে বসে মুখ্যমন্ত্রী বলছেন, ভূপেন বোরাজি বলছেন না। এই পর্যায়ে আমরা আছেন। কিছুদিন পরে এমন হবে আপনি দেখে নেবেন যে বিজেপি অফিসে ঢুকতে গেলে যারা পুরানো বিজেপি আছে ওরা নতুন বিজেপির পারমিশন নিতে হবে। বাবু আপনার কথা শুনলাম, আমি এখন চাইবো দলবাবুর বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে। ওনার বক্তব্যের তো কংগ্রেস যেহেতু তাদের নেতৃত্বকে ধরে রাখতে পারছে না,
তো সেই জন্য সেই বুঝটা বিজেপি হারেই ফেলবে। মুখ্যমন্ত্রীকে যেতে হয়। আমরা এটাই দেখছি, মুখ্যমন্ত্রী গরিব থেকে গরিব এবং দলের যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরকে যেভাবে সম্মান জানান, ঠিক একইভাবে অন্য দল থেকে যারা আসছেন তাদেরকে উনি একইভাবে সম্মান জানাচ্ছেন। এটাই বোঝায় উনি মুখ্যমন্ত্রী, উনি বিজেপি সভাপতি নন, আসামের উনি আসামের মুখ্যমন্ত্রী গিয়ে বিজেপির সেটাই বলছি আমি উনি যেহেতু আসামের মুখ্যমন্ত্রী, তাই আসামের প্রতিজন নাগরিকের দায়িত্ব ওনার কামে। তো যদি কোনো অন্য দল থেকে কেউ আসতে চায় আমাদের দলে, তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিস্টেমে কাজে লাগাবেন, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীকে বাড়িতে গিয়ে ওয়েলকাম করতে হয়। আমরা বুঝতে পারছি কংগ্রেসের সেই চিন্তা বা সেই যে জ্বলন যেটা আছে সেটার কারণ আমরা বুঝতে পারছি। যখন আমরা আপনাদের প্রতি দুঃখিত, আগামী দিনে আগামী দিনে আমরা বান্ডল রেডি রেখেছি আপনাদের জন্য। আরো অনেক নেতারা যারা যাবেন আপনাদেরকে ছেড়ে, আর আপনাদের আরো অনেক বান্ডলের প্রয়োজন হবে, আমরা বান্ডল আপনাদেরকে সাপ্লাই করবো, সেটা আমাদের থেকে আমরা আপনাদেরকে বলে রাখবো। আগামী দিনে পুরনো বিজেপি অফিসে যেতে হলে এন্ট্রি কার্ড দিতে হবে নতুন বিজেপি কাছ থেকে। এই ছিল আমাদের আজকের CNN 24 পরিবেশনায় আর নির্বাচনের মুখোমুখি আলোচনায়। আজকে বিশেষ করে আমরা যে দুজন নেতাকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার সহসভাপতি শ্রদ্ধেয় অগ্রজিৎ চক্রবর্তী ঝলক, এবং সাথে রয়েছেন কংগ্রেসের নেতা সঞ্জীব রায় চিন্টু। ওনারা দুজনেই কিন্তু প্রার্থিত্বের দাবিদার ছিলেন এবং বঞ্চিত দুজনেই। এবার ওনারাদেরকে প্রার্থিত্ব দেওয়া হয়নি, কিন্তু দলীয় আদর্শ এবং নীতির উপরে ওনাদের গভীর আস্থার প্রতিফলন ওনাদের বক্তব্যে আমরা দেখতে পেয়েছি যে ওনাদের দলের অবস্থান এবং তাদের প্রার্থিত্ব চয়নকে ওনারা মেনে নিয়েছেন, এবং সেখানে ওনাদের আস্থা ছিল যে দলীয় আদর্শ মেনেই দলীয় নেতৃত্ব যাদেরকে দিয়েছে তাদের জয়ের সম্ভাবনা নিশ্চিত। তাই আমরা ওনাদের বক্তব্য থেকে একটাই বলবো যে ওনাদের সবারই একটাই বক্তব্য যে ওনাদের সরকার গঠন হবে, এবং আমরা দেখতে চাইবো আগামী নির্বাচনে তার প্রতিফলন কি ঘটে। তবে শিলচরের আজকের নির্বাচনের এই প্রাককালে যে প্রার্থিত্বের ঘোষণা হয়েছে ভারতীয় জনতা পার্টি, তাতে শিলচরের নির্বাচন চক্রে দীপায়ন চক্রবর্তী প্রার্থিত্ব থেকে বঞ্চিত হয়েছেন, এবং সেখানে দেওয়া হয়েছে প্রার্থী হিসাবে ডক্টর রাজদীপ রায়, যিনি প্রাক্তন সাংসদ, এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন অভিজিৎ পাল। এবং আমরা অন্যান্য যে সমস্ত কেন্দ্রে প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত যাচ্ছি না, সবাই ওয়াকিবহাল। আমাদের অন্যান্য বুলেটিন সংবাদে সেগুলো তুলে ধরা হয়েছে। তবে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, তাতে শিলচরের উন্নয়ন ব্যাপারটা প্রাধান্য পেয়েছে। উন্নয়নকে নিয়ে কিভাবে রাজনৈতিক দলগুলো চিন্তা করছে সেটার উপরে প্রাধান্য পেয়ে আগামীতে আমরা নিশ্চয়ই চাইব যে যথার্থভাবে শিলচর এবং বরাকের উন্নয়নে সব নেতৃবৃন্দরা কাজ করুক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। CNN 24 আজকের আলোচনা নির্বাচনের মুখোমুখি আমরা এখানে শেষ করছি। আমরা দর্শক শ্রোতারা কেমন লাগলো আমাদের অনুষ্ঠান আপনারা